বহুদিন থেকেই রানা চাইছিল ওর সাথে একবার যেন সুন্দরবনে ওর মাস্তুতো ভাই হারাধনের বাড়িতে আসি। এমন বর্ধিষ্ণু গ্রামে শহরের কোলাহল ছেড়ে দুটো দিন কাটালেও শান্তি। সেই তো আসলামই, কিন্তু এবার সাথে করে রানা এলো না। রানা সওদাগরি কাজের জন্য কিছুদিন হলো বাইরে গেছে। এই জনমানবী নদীপথে একাই চলেছি। আলো বলতে ঝোপ জঙ্গলের নিষ্প্রভ জোনাকিতে ঝাড়ের আলো। এদিকে ওর ভাইয়ের বউয়ের নাকি ভয়ঙ্কর শরীর খারাপ, তাই আর চেম্বারে রোগী দেখা শেষ করে রাত 9টার লোকাল ধরে সোজা স্টেশনে গিয়ে হাজির হলাম। তাও ঘাটে পৌঁছতে পৌঁছতে 10টা তো বেজেই গেল। আপনি যে এখানে এসেছেন ডাক্তারবাবু, আমাদের বড় কেপা হলো। এমন অকালে গিন্নিটা আমার অসুখ বাঁধালে কি যে হলো ওপরালাই জানেন। কত বদ্যি করলেন, কত ওষুধপত্র, কিছুই কাজে এলো না। আমাদের তো এই গ্রামে নিজেদের বলতে কেউ নেই, বুঝতেই তো পারেন। দেখেন না বাবু, আমার গিন্নিটারে যদি একটু ঠিক করে দেওয়া যায়। ওকে আশ্বাস দিলাম, চিন্তা করো না হারাধন, আমি তো এসেই গেছি। সত্যি বলতে গতকালই আমি আসবো ভেবেছিলাম, কিন্তু যা বৃষ্টি শুরু হলো, সদরের রাস্তাতে তো 1 হাঁটু করে জল জমে গিয়েছিল। তাই অগত্যা আজই রওনা দিলাম। তা ওনার সমস্যাটা কি হচ্ছে? বুঝতে পারছি না ডাক্তারবাবু, সারাদিন বিছানায় পড়ে আছে, নড়াচড়া করে না, বলতে পারেন শয্যাশায়ী, কোনো কথাও কয় না। আর যাও বা বলে, সেও কি আমার বোঝার সাথ দিয়েছে? বুঝলুম না। তা উনি কি মাথায় কোনো আঘাত টাঘাত পেয়েছিলেন নাকি? না ডাক্তারবাবু, দিব্যি আমার সুস্থ বউ, আঘাত পেতে যাবে কেন? কত যত্নার্থী করি। আজ প্রায় 3 মাস 3 দিন হলো বউটা মাটিতে পা নামায়নি। এরপর হারাধন চুপ করে গেল। হ্যারিকেনের মৃদু আলোয় দেখলাম নৌকা দাঁড় বাইতে বাইতেও কি সব যেন বিড়বিড় করছিল। বুঝতেই পারছিলাম বেচারা বউয়ের রোগের তাড়নায় বহুদিন থেকে জর্জরিত। এদিকে রাতের আঁধার ক্রমশই নদীকে গ্রাস করছে যেন। কমপক্ষে ঘন্টাখানিক ধরে হারাধন দাঁড় বাইছিল। ওর এই শুকনো কাঠের মতো হাত দুটো যেন হাঁপড়ের মতো ওঠানামা করছিল। কখন যে ওর গ্রামে গিয়ে পৌঁছবো তা ঠিক বুঝতে পারলুম না। এদিকে খিদেই চোখে অন্ধকার দেখছি। হ্যাঁ গো হারাধন, আর কত দূর তোমার গ্রাম? এই তো বাবু, এই কাছেই আমার গ্রাম। এই জঙ্গলটা শেষ হলে চরের ধারে জাল ফেলে একটু মাছ ধরবো, তারপর আপনাকে নিয়ে সোজা বাড়ি ঢুকবো। মাছ ধরবে এত রাতে? প্রায় 11:30 বেজে গেছে হারাধন। বাড়ি পৌঁছতে পৌঁছতে তো মাঝরাত হয়ে যাবে। হ্যাঁ, কি বলি বাবু, আমার বউটা মাছ খেতে বড় ভালোবাসে। এখন যদি ঘরে মাছ না নিয়ে যাই, তাহলে তো ঘরে একেবারে। তাহলে ঘরে কি হারাধন? ও কিছু না বাবু, আর মাছ না নিলে আপনারই বা কি খেতে দেব বলুন? ঘরে যে কিছুই নাই। আপনি কিছু চিন্তা করেন না বাবু, এই নদী আমার হাতের তালুর মতো চেনা। এই যাব আর ঝপাত করে 2-1খানি মাছ ধরে চলে আসব। নৌকাটা যখন একটা ঘাটের সামনে এসে দাঁড়ালো, তখন বুঝলুম এই বিস্তীর্ণ অঞ্চলের বিরাট অংশ জুড়ে ঝোপ জঙ্গল। অজানা পশু পাখিদের ডাক ক্রমশই বেড়ে চলেছে। হারাধন নৌকো থেকে নেমে হাতে একখানি জাল নিয়ে এগিয়ে গেল। আপনি এখানে হ্যারিকেনটা নিয়ে দাঁড়ান বাবু, কোথাও যাবেননি কিন্তু। আমি যাব আর আসব। কিন্তু হারাধন, হ্যারিকেনটা যে তুমি আমায় দিয়ে গেলে। লাগবে নি বাবু, আপনি ওখানে দাঁড়ান। এরপর অন্ধকারে কোথায় যেন মিশে গেল। আমার বেশ ভয় হতে লাগলো এবার। নির্জনে ঘাটে একটাও প্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। তার উপর হারাধন ওভাবে অন্ধকারের মধ্যে চলে গেল। এইবার রানার উপরে রাগ হলো আমার। আমি যখন আসবো বললাম, একবার তো ছুটি নিয়ে আমার সাথে আসতে পারতো। এরপর খানিক দূর থেকে কিছু লোকের
অস্পষ্ট কোলাহল শুনতে পেলুম। ওরা যেন কি সব বলা বলি করছিল। দূর থেকে দেখতে পেলুম একটা আলো যেন আমার দিকে এগিয়ে আসছে। ভয় হলো, কারা এরা? চোর ডাকাত নয় তো? তারপর দেখলুম জনা তিনটে লোক, তাদের মধ্যে দুজন একটা মড়াকে বাঁশের মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছে। আমি ওদের পিছু পিছু এগিয়ে গেলাম। আরে এই রাত্রিরে কোনো বিপদ আপদ হবে না তো? ভোর 4টে বাজার আগে তাড়াতাড়ি এখান থেকে বাড়ি চ তাড়াতাড়ি। কিছু হবে না রে, কিছু হবে না, ভয় করিস নে। রাম নাম জপ কর ফোটে। রাম 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 এই রাম 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 রাম। জঙ্গলটা, ওদিকে জঙ্গলটা কেমন কেঁপে উঠলো, বলে বাঘ পড়েছে। কোথায় কোথায় রে? কি বলিস এসব? কোন দিকে? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। ওই দেখো, অন্ধকারের মধ্যে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমার দিকে আঙুল উঁচিয়ে একটা ছেলে বলল, এই এই কে আপনি? হ্যাঁ, কে আপনি? আমি আমি হারাধনের সাথে এসেছি। এই কি বলছে রে? পালা পালা, এখানে পালা পালা। যাব বাবা, লোকগুলো লাশটাকে ফেলে দিয়ে কোথায় যেন চম্পট দিল। কি হলো ব্যাপারটা? আমায় দেখে সবাই পালিয়ে গেল কেন? এই জঙ্গলে সত্যি কোনো অজানা ত্রাস লুকিয়ে আছে মনে হলো। আমার পায়ের অনতি দূরেই লাশটা পড়েছিল। হ্যারিকেনটাকে নিয়ে ভয় ভয় এগিয়ে গেলাম। হাসপাতালে বহু লাশ দেখেছি আমি, কিন্তু এই দুর্ভেদ্য জঙ্গলের মাঝে এভাবে লাশ পড়ে থাকতে দেখে শরীরটা কেমন যেন শিউরে উঠল। মনে সাহস জুগিয়ে এক পা করে এগিয়ে গেলাম। লাশের কাপড়ের দিকে হাতটা বাড়িয়ে দিতেই, বাবু, ও কি করছেন? কে? হ্যারিকেনের আলোয় দেখলুম হলুদ শাড়িতে মাথায় ঘোমটা দেওয়া একটা মহিলাকে। কোমর অব্দি চুল নেমে গেছে, মাথা ভর্তি সিঁদুর, কপালেও বড় সিঁদুরের টিপ। দেখে মনে হলো এ গাঁয়েরই কেউ হবে। কি হলো বাবু? এখানে কাউরে খুঁজছেন নাকি? খুঁজছি বলতে পারেন। মানে আমি এখানে আসলে এক পরিচিতের বাড়িতে এসেছি রোগী দেখবো বলে। আপনাকে তো ঠিক চিনলাম না। আমায় আপনি চিনবেন না গো, আমি পদ্মা, এই গাঁয়ে থাকি। ও, তাহলে তো ভালোই হলো। আর বলবেন না, তখন থেকে কি সব কাণ্ড ঘটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কতগুলো লোক দেখি আমায় দেখে ভয় পালালো। একটা লাশ নিয়ে যাচ্ছিল ওরা। ও মা, লাশ কোথায় গো বাবু? হ্যাঁ, বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। এই তো এখানেই ছিল। তারপর অবাক বিষয় দেখলুম ওখানে সত্যি কোনো লাশের চিহ্ন নেই। তাহলে কি লোকগুলো লাশটাকে নিয়ে চলে গেল? নাকি? কথা না বাড়িয়ে বললুম, আচ্ছা, আমাকে আপনি একটু সাহায্য করতে পারেন? বলেন না বাবু, বলেন, কি করতে হবে বলেন। সেরকম কিছু নয়। আমার সাথে যে ছেলেটি এসেছিল হারাধন, সে কিছুক্ষণ আগে ওই দিকটায় গেল। এতক্ষণ হয়ে গেল এখনো ফিরল না, তাই ওকে একটু খুঁজতে যেতে হবে। আপনি কি ওই রাস্তা দিয়ে যাবেন? হ্যাঁ, ওদিকেই তো যাবো। তা আসেন না, আসেন, আমার সব রাস্তাঘাট চেনা। এই আঁধার রাতে কাউকে সাথে পেয়ে একটু স্বস্তি পেলাম। হাত ঘড়ির কাঁটা জানান দিল রাত প্রায় 1:30 বেজে গেছে। ততক্ষণে পেটের খিদে কখন যে মরে গেছে তা খেয়াল নেই। পদ্মা খালি পায়ে জঙ্গলের রাস্তা ধরে আগে আগে হেঁটে চলেছে। আমি চলেছি ওর পিছু পিছু। বাবু, সারাদিন তো কিছু পেটে পড়েনি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন?
সে তো আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও, আর কি করা যাবে বলুন, সবই আমার ভাগ্য, অদৃষ্টে যা লেখা থাকে আর কি। ছাড়ুন সেসব। পদ্মা জঙ্গলে একটা গাছের সামনে গিয়ে সে থমকে দাঁড়ালো। কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? আপনি আমাদের অতিথি, আপনি না খেয়ে আছেন সেটা তো আর মেনে নেওয়া যায় না। এই নিন ধরুন। আঁচলে বাঁধা একখানি ডাঁসা পেয়ারা আমার দিকে এগিয়ে দিল পদ্মা। পেয়ারা? কোনো দিকে না চেয়ে পেয়ারাখানি হাতে নিয়ে পর পর 3 বার কামড় বসালাম। অপূর্ব খেতে। তা পেয়ারাটা পেলেন কোথায়? ওই তো ওই গাছ থেকে পেলুম, গাছে ছিল। আসেন বাবু আসেন, দেরি হয়ে যাবে আবার। তারপর আবার পদ্মা হাঁটতে শুরু করলো। পিছন দিকে ঘুরে তাকাতেই দেখলাম ওই জায়গাতেই একটা রুগ্ন পেয়ারা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাবু দেরি করবেন নি, তাড়াতাড়ি আসেন, ভোর 4টে আবার আমাকে যেতে হবে। হ্যাঁ যাই। পদ্মা পা চালিয়ে ছুটতে শুরু করলো যেন। আমি ওর সাথে যেন পেরেই উঠছিলাম না। অবশেষে জঙ্গলের আঁধার কাটিয়ে গাছের ফাঁক দিয়ে দেখতে পেলাম নদীর চরটা। জ্যোৎস্নার ম্লান আলো নদীর চরে পড়ে ঝিকমিক করছিল। সেখানেই দেখলুম নদীর এক কোমর জলে দাঁড়িয়ে আছে একটা মানুষ। চাঁদের আলোয় তার শরীরটা আধো আধো বোঝা যাচ্ছিল। ওটা যে হারাধন তা নিয়ে সন্দেহ নেই। পিছন ঘুরে করছেটা কি বুঝলুম না। এই নিন বাবু, ওনাকেই তো খুঁজছিলেন এতক্ষণ ধরে। যান, এগিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, ওকেই তো। পদ্মা, তুমি কি করে জানলে? সে যাই হোক, এগিয়ে গেলুম। হারাধন, এই হারাধন, এতক্ষণ ধরে করছোটা কি? বাড়ি চলো শিগগির, রাত কেটেছে, ভোর হয়ে গেল। হারাধন এরপর আমার দিকে ফিরে চাই। ও মা, ওটা কি? ওর মুখ দেখে মনে হলো জলে ফুটে ওঠা কবেকার বাসি পচা মোড়া। মুখ ফুলে গেছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। ওই বেরিয়ে আসা দাঁতগুলোর মধ্যে একটা মরা মাছ ধরে রেখেছে। আমার সারা শরীরে যেন কে হিমেল হাওয়া বইয়ে দিল। এ কি হয়েছে তোমার হারাধন? এ তোমার কি রূপ? কি হয়েছে তোমার? ডাক্তার বাবু, আপনাকে এখানে কে নিয়ে এলো? হ্যাঁ, আপনাকে যে বললুম ওখানে দাঁড়িয়ে থাকতে। আমাকে তো পদ্মা। পদ্মা? পদ্মা? পদ্মা কোথায়? আমার বউ কোথায় বলুন? আমার বউ। মনে হলো একটা মৃত শরীর উন্মাদের মতো উতলা হয়ে উঠেছে। আমার বউকে ফিরিয়ে দিন ডাক্তার বাবু, আমার বউকে ফিরিয়ে দিন। ও যে মাছ খেতে বড্ড ভালোবাসে ডাক্তার বাবু। আমি 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 ওকে নিজের হাতে মাছ খাওয়াবো। আমার বউকে ফিরিয়ে দিন ডাক্তার বাবু। ঠিক সেই সময় জঙ্গলের ভিতর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। আমি বাঁচতে চাই, এমতো অবস্থায় পদ্মার আওয়াজ পেয়ে দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকলুম। মনে হলো খানিক দূর থেকেই বিপদে পড়েও আর্তনাদ করছে। 2-1 পা যেতেই থমকে দাঁড়িয়ে পড়লুম। এ কি, খানিক দূরে পড়ে আছে সেই সাদা কাপড়ে ঢাকা লাশটা, যেন আমার সামনে ছটফট করে কাতরাচ্ছে। মনে হলো বলছে, এই চাদর সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও এই চাদর, মুক্ত করো আমাকে, মুক্ত করো। আমার সারা শরীর যেন কেমন অবশ হয়ে এলো। নিজের মধ্যে থেকে সব নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলেছিল।
কাঁপা কাঁপা হাতে চাদর সরাতেই আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সেখানে রয়েছে কঙ্কালের হাড়গোড় আর একটা মাথার খুলি, তাতে সিঁদুর লেপা। আর তিল দণ্ড সেখানে দাঁড়ানোর সাহস হলো না। ঊর্ধ্বশ্বাসে হাঁটতে শুরু করলুম। অবশেষে যখন ঘাটে এসে পৌঁছলুম, তখন দেখলুম রানা ঘাটে দাঁড়িয়ে আছে সওদাগরি নৌকা নিয়ে। শিগগির উঠে আয়, এদিকে এদিকে, আমি শিগগির উঠে আয়। রানাই আমাকে সেই দুঃসংবাদটা দিল। অনন্ত, তুই হয়তো জানিস না, গত দুদিন হলো আমার ভাই আর ও স্ত্রী দুজনেই গত হয়েছে। মনে বড় ধাক্কা লাগলো। কি বলছিস তুই? কিভাবে হলো? কখন হলো? গত দুদিন আগে হঠাৎই ভোর রাতে পদ্মার শ্বাসকষ্ট ওঠে। দুর্যোগের রাতে হারাধন ডাক্তারের খোঁজেই বেরিয়েছিল। আসার পথে খবর পায় পদ্মা নাকি আর বেঁচে নেই। তারপর মনের দুঃখে কোথায় যে চলে গেল হারাধন। পরদিন সকালে আরেকটা দুঃসংবাদ। কি বলছিস তুই এসব রানা? কি বলছিস? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। সবকিছু কেমন যেন জলের মতো স্পষ্ট হয়ে গেল। আমি আর ওকে আজকে রাতের ঘটনাটা বললুম না, শুধু দেখলুম সুন্দরবনের নদীতে একটা পদ্ম ভাসছে। সেই ঘটনার বহু বছর কেটে গেল। তবে এই শরৎকালটা এলেই হারাধন আর পদ্মার কথা ভেবে মনটা প্রতি বছর ভারাক্রান্ত হয়ে যায়। আজও